দেখুন, পরিবর্তনের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক ডামাডোলটা তো অনেকটা কমে গিয়েছে। কিন্তু গতকাল যে বিষয়টি নিয়ে সব থেকে আলোড়িত হয়েছিল সেটি হচ্ছে মহুয়া মৈত্রর ডিম আতঙ্ক। তো এই মহুয়া মৈত্রর ডিম আতঙ্ক, তবুও তিনি লড়ছেন, ডিমের আঘাতে মূর্ছা যাচ্ছেন, তবুও কিছু ঘটছে। কিন্তু অন্তত আত্মসমর্পণ করেনি। তো আমি এদের অন্তত 0.0001%ও বেশি রাখবো, যারা আত্মসমর্পণ করে শুভেন্দু অধিকারীর পায়ে পড়ে গিয়েছেন, যারা শুভেন্দু অধিকারীর তীব্র বিরোধিতা করতেন এবং আত্মসমর্পণ করে কার্যত পায়ে পড়ে গিয়েছেন, সেই সমস্ত তৃণমূলীদের থেকে তবুও এদেরকে আমি 0.0001% হলেও বেশি নাম্বার দেব। আবার নন তৃণমূলী যে সমস্ত বিশেষজ্ঞরা টিভির পর্দায় প্রত্যেকদিন হাজির থেকে আপনাদের জনমত তৈরি করে দেওয়ার চেষ্টা করতেন, সেই সমস্ত ব্যক্তিত্বরা বিরাট বড় বড় নাকি শক্ত শক্ত সব শিরদাঁড়া ছিল। বিশ্বনাথ চক্রবর্তী ছিলেন তাদের মধ্যে অন্যতম। আমি জানি না যে একটা সংবাদ মাধ্যম কি করে এক ব্যক্তিকে প্রত্যেক দিন নিয়ম করে নিয়ে এসে তার বক্তব্য শোনাতে বাধ্য করেন এবং সে অনর্গল যা পারে তাই বকে যায়। যখন এই পরিবর্তনের আগে কার্যত শুভেন্দু অধিকারীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমতুল্য করে রাখতেন, অভিষেক নাকি যত অত্যাচার করেছেন বা যা যা অন্যায় করেছেন, শুভেন্দু অধিকারীও নাকি তার কথাবার্তাও কম উস্কানিমূলক নয় বলে যিনি বারবার বলেছেন, টিভিতে সওয়াল করেছেন। আর এখন কি করেছে জানেন? আজকে শোনাবো আপনাদের সামনে। এই পিঠের শিরদাঁড়া করা, সোজা করা এবং ওই তার পাশে বসে থাকেন ঘন্টাখানেক সঙ্গে সুমনের পরিচালনা করেন অ্যাঙ্কার যিনি, তিনিও দেখেছেন তো একেবারে পিঠের শিরদাঁড়া রড় করে এখন শক্ত হয়ে গেছে। আর কিছুদিন আগে পর্যন্ত সত্যিটাকে সত্যি বলতে তৃণমূল কংগ্রেসের দুজন করে প্রতিনিধি একটা স্টুডিওর মধ্যে গণতন্ত্র রাখতে পারতো না, তারা আবার রাজ্যের গণতন্ত্র নিয়ে সমালোচনা করত। তৃণমূল কংগ্রেসের দুজন করে প্রতিনিধি এই ভোটের রেজাল্টের আগের দিনও পর্যন্ত রেখেছিল, আর আজকে জোর করে ফোন করে ডেকে নিয়ে আসতে হচ্ছে। এই তো হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম সারির সংবাদ মাধ্যম। এরা নাকি আবার মহুয়া মৈত্রকে ডিম ছোড়ার খবর কভার করছে। তো যাই হোক, এটাই আমাদের দুর্ভাগ্য। আজকে এই পুরো বিষয়টা নিয়ে বর্ণনা করব ব্যাপারটা কেন মহুয়া মৈত্র আর বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে ব্যাপারটা কোথায় মিল পেলাম। আসুন ব্যাখ্যা করা যাক। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। খুব তাড়াতাড়ি বিশ্বনাথ বাবুর পর্বটা আগে মিটিয়ে ফেলি। কেন মিটিয়ে ফেলছি? মহুয়া মৈত্ররা তবুও ডিম খাচ্ছেন, আত্মসমর্পণ করেননি। যদিও আমার পরিষ্কারভাবে তাদের রাজনৈতিক ধান্দাকে নিয়ে তীব্র কটাক্ষ রয়েছে, আমি তীব্র আপত্তি করি। তাদের আচার আচরণ, মানুষের সঙ্গে মানুষকে কিভাবে তারা মনে করেন অমানুষ হিসাবে ব্যবহার করেন, তার প্রত্যেকটি ঘটনা দেখাবো এর সেকেন্ড হাফে গিয়ে। কিন্তু এখন আমি যেটা বলবো, এই সমস্ত এই আপনাদের সামনে যাদেরকে নিয়ে আসা হয় ঘন্টাখানেক পর্বে বা বিভিন্ন শোতে গিয়ে, যারা বড় বড় গরম গরম বক্তৃতা দেন এবং এমন বক্তৃতা দেন কান ফান লাল করে, সেখানে কে রয়েছে, কত লোক শুনছে সে সমস্ত না করেই দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেসের উস্কানিমূলক বক্তব্যের সঙ্গে শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক বক্তব্য সমান হিসাবে কার্যত বিভিন্ন ক্ষেত্রে বলেছেন। আমি এক্স্যাক্টলি কোট করছি না, কিন্তু আপনারা যদি শোনেন, শুভেন্দু অধিকারী তীব্র সমালোচক ছিল এবং বিজেপিরও তীব্র সমালোচক ছিল এই বিশ্বনাথ চক্রবর্তী। এখন কি হয়েছে, হঠাৎ করে পরিবর্তনের পর মাত্র এক মাস, দেড় মাস, দু মাস হচ্ছে, শুভেন্দু অধিকারীকে নিয়ে একটা বই লিখে ফেলেছেন, বা এই পরিবর্তন নিয়ে একটা বই লিখে ফেলেছেন। বই লিখেই সেখানে প্রথম পেজে শুভেন্দু অধিকারীর বড় করে ছবি দিয়ে সরাসরি শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে গিয়ে গিফট করে দিয়েছেন। আর এটা শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি, তিনি বলছেন যে এত তাড়াতাড়ি একেবারেই পরিবর্তন হতে না হতেই বই লেখা হয়ে গেল, তারপরে কি করে বিজেপি ক্ষমতায় আসলো বিশ্লেষণ পর্যন্ত হয়ে গেল, বলছেন শ্রমিক বাবু। এইভাবেই বলছেন, শুনুন তার বক্তব্যটা। এদের চিনতে হবে, আর এদের কথা শুনে রিজেক্ট করবেন। কোনো একটা কথায় আপনার সঙ্গে ওর সুর মিলে যাচ্ছে বলে ও ভালো বিশ্লেষক হয়ে যাচ্ছেন, এটা মাথা থেকে বার করতে হবে। তার কারণ হচ্ছে এরা মেলাতে পারে না, এরা শুধু সুযোগ সন্ধানী। আমি কেন ব্যাখ্যা করব, আগে শুনুন শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন। 4 ঘন্টার বিজেপি, কি ভালোবাসা! একজন তো একটা বই লিখে ফেলেছেন, এইমাত্র আমি বলছিলাম
আমাদের মাননীয় মন্ত্রীকে বই, এই মোটা বই বিজেপির জয় নিয়ে, এর মধ্যে দেখুন বই লিখেছেন, প্রতিভা দেখুন রবীন্দ্রনাথের উপরে, এরও মোটা বই লিখেছেন, তার উপরে আবার ছবি দিয়ে বিজেপির জয়ের বিশ্লেষণ করে বই পর্যন্ত বেরিয়ে গেছে। কেউ এ উদ্ধত্তকে স্থান নেই যদি আপনারা উদ্ধত্ত দেখান বিজেপি 207টি আসন পেয়েছে বলে। শুনলেন, দেখুন যে বিশ্লেষক বলতেই এটুকু তার যার মানে কি বলবো বিশ্লেষণায় ধরা পড়ে না যে সাধারণ মানুষ নিরপেক্ষভাবে ভোট হলে পশ্চিমবঙ্গে মানে শুভেন্দু অধিকারী আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কম্পিটিশনই হয় না। শুভেন্দু অধিকারীকে মানুষের জনপ্রিয়তা বিরোধী দলনেতা থাকাকালীন যেভাবে মানে তিনি কাছে রয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেখানে ফলস জনপ্রিয়তার ধারে কাছে আসে না। একজন বিশ্লেষক বলতে পারেন না। আমি আপনাদের সামনে রেজাল্ট বেরোনোর আগেই দেখবেন ওই 5 নম্বর না 10 নম্বর দেখাতেন এবিপি আনন্দতে, সেখানে নিয়ে আমি সমালোচনা করেছিলাম। আমার এখনো পর্বে রয়ে গিয়েছে, মানে রেজাল্টের আগের পর্বে দেখবেন যে তখন আমি বলেছিলাম যে এনারা এই প্রথম দফার নির্বাচনের পর নম্বর দিতেন, দ্বিতীয় দফার নির্বাচনের পর নম্বর দিতেন, কত নম্বর হয়েছে। তখন কিন্তু আমরা তীব্র সমালোচনা করেছিলাম এদের। আমরা বলেছিলাম যে এরা আদৌ বুঝছে পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি মানুষ কি চায়। অদ্ভুতভাবে এদেরকে নিয়ে এসে শোর মধ্যে জড়ো করে কার্যত আপনাদের শোনাতে বাধ্য করা হয়। তো যাই হোক, এইটা এবার কেন বলছি, এনারা ডিম হামলা এদের ওপর হয়নি, তার কারণ এটা সঙ্গে সঙ্গে ঘুরে গেছে, রাতারাতি ঘুরে। এখন শুধু দেখবেন টিভি খুললে শুভেন্দু অধিকারীর যেমন একদিকে অ্যাঙ্কার প্রশংসা করছে, তেমনি একদিকে মানে এই বিশ্বনাথ বাবুদের মতো লোকজন প্রশংসা করছে। মানে কে সব থেকে বেশি প্রশংসা করতে পারে এখন তার কম্পিটিশন চলছে। দুদিন আগে পর্যন্ত সেটা মানে তারা করার ক্ষমতা ছিল না। মানে তৃণমূলের অপরাধকে অপরাধ বলে সঠিকভাবে একটা ভিডিও করা, সেটুকুর পর্যন্ত তাদের ক্ষমতা ছিল না। আজকে আপনারা জানেন যে দেবরাজ, তৃণমূল কংগ্রেসের অদিতি মুন্সির হাজবেন্ড, কাউন্সিলর, পুরুলিয়া থেকে গ্রেপ্তার হয়েছেন। মানে এই তার তোলাবাজির 100 কোটি টাকা তিনি নির্বাচনের আগে ব্যাংকে বিলিয়ে দিয়েছে, অন্যান্য বন্ধু তার এদের বিলিয়ে দিয়েছেন। আজকে বলুন, একটা মানে প্রথম সারির সংবাদ মাধ্যম হয়ে এই তথ্য, এই খবরগুলো আপনাদের সামনে, আমাদের সামনে নির্ভীকভাবে এরা উপস্থাপন করতে পেরেছে? এরা করতে পারেনি, তার কারণ হচ্ছে ওই সুমন বাবুর কাছে নাকি আইনি নোটিশ চলে এসছে। এত বড় টিম, এত বড় তাদের নিজেদেরই এত বড় লিগাল সেল রয়েছে, তারাই যদি আত্মসমর্পণ করে যায় একটা রাজনৈতিক দলের কাছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণেই তো 15টি বছর আমাদের শাসন করেছে, তার সমান দায়ভার এই সমস্ত প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমদেরও তো নিতে হবে। যাই হোক, আমি এবার আসি দ্বিতীয় পর্বে। সেটা হচ্ছে, আপনারা জানেন যে মহামৈত্র মানে নিজের কনস্টিটিউয়েন্সি কৃষ্ণনগরে গিয়ে অবরুদ্ধ হলেন তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের মধ্যে, এবং সেখানে গিয়ে তাকে একেবারে ডিম ছোড়া হলো। তার অভিযোগ পুলিশ ছিল, তা সত্ত্বেও নাকি তাকে ডিম ছোড়া হলো। এবং দীর্ঘক্ষণ তিনি অবরুদ্ধ হয়ে যাওয়ার পর শেষে কেন্দ্রীয় বাহিনী আসার পর তাকে মানে উদ্ধার করা গেছে। সেই অর্থে নিজের কনস্টিটিউয়েন্সিতে নিজে বন্দী হয়ে যাচ্ছেন কার্যত। তিনি যখন বেরিয়ে আসছেন, আমি সেই অংশটা আপনাদের সামনে একটু দেখাবো। দিদি ডিম ছুটছে কেন? দিদি ডিম ছুটছে কেন আপনাদের? বিজেপি তাই, বাচ্চা বিজেপি তাই। দিদি বারবার বলছেন যে অভিযোগ তুলছে যে ও দুর্নীতি করেছে, এই করেছে। দিদি পালিয়ে যাচ্ছেন। দেখলেন, দেখানোর অনেক অংশ রয়েছে, জানি না কতটুকু আপনারা দেখবেন। আমারও ইন্টারেস্ট আস্তে আস্তে ওই জন্য কমে যায়, তার কারণ ইউটিউবের অ্যালগোরিদম আমাদেরকে এই জায়গায় নিয়ে আসে। এনিওয়ে, তো দেখুন, এইখানে আমি আপনাদের সামনে বলছি, এই রকম ঔদ্ধত্যপূর্ণ একজন রাজনৈতিক পশ্চিমবঙ্গের ইতিহাসে কখনো আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ জায়গায় পৌঁছেছিলেন, কিন্তু সেইখানে প্রথম দিনই তিনি এইরকম হননি। আর এনারা ক্ষমতা পাওয়ার পর মানুষকে মানুষ হিসাবে মানে কখনো গণ্যই করেননি। এবং মানে এত বড় সাহস এদের, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলা টেবিলে কেটে নাবিয়ে দেওয়া উচিত, এই ধরনের মন্তব্য করেছিলেন। মনে আছে আপনাদের যে ভারতের প্রধানমন্ত্রী নাকি লালকেল্লা থেকে বলেছেন তার অপরাধ
যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা আসছেন, এইটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন বলবেন যে পশ্চিমবঙ্গ দিয়ে ইনফিল্ট্রেটেড হচ্ছে? সেই কারণে মানে প্রধানমন্ত্রীর নাকি উচিত প্রথমে অমিত শাহের গলাটা কেটে টেবিলে রেখে দেওয়া। আমি জানি না এরা মানে মানে এই কথার সঙ্গে জেহাদি কথার অনেকটা মিল আমরা পেতে পারি। কেন এইরকম জেহাদি মনোভাব এই একজন সাংসদের কথার মধ্যে ধরা পড়তো সেটা আমরা এখনো জানি না, কিন্তু আমি মনে করিয়ে দেব তিনি ঠিক কি বলেছিলেন 2025 সালের ওই 15ই আগস্টের পরেই। সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে, এইসব বলছিলেন। তিনি যখন এই কথাগুলো বলছিলেন, প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। তা আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। শুনলেন, আমি ডেটটা ভুলে গেছি, 15ই আগস্ট হতে পারে কিংবা ওই 26শে জানুয়ারিও হতে পারে। তো এই ঘটনার আপনি ভাবুন, এত বড় ঔদ্ধত্য, এত বড় সাহস, মাত্র ডিমের কাছে গিয়ে আত্মসমর্পণ করে যাচ্ছেন। এত ভয় আপনার? আপনি তো বিদেশের মাটি থেকে গিয়ে থ্রেট দিতেন ক্রমশ যে আপনি সবার কাছে ফোন রেকর্ড, আপনার কাছে সবার নাম রয়েছে, আপনি প্রথমে লোয়ার কোর্টে যাবেন, সেখানে যদি না হয় আপনি ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, সেখানে না হলে আপনি সুপ্রিম কোর্টের কাছে যাবেন। সবার নাকি আপনার মোবাইলে নাকি সবার নাম এবং তথ্য রয়ে গিয়েছে। আপনি বিদেশের মাটি থেকে এরকম ভাবে হুমকি দিচ্ছেন, আপনার নিজের কনস্টিটিউয়েন্সিতে কেন স্যাটিসফাইড নয় আপনার সেটার আত্মসমালোচনা করেছেন। আপনি আজকে বলছেন যে আপনাকে জিতিয়ে এসেছে ওই সেখানকার মানুষ। আপনি জানেন আপনি কোন ভোটে জিতেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লাখে ভোটে জিতেছে। তারপরে পরের মানে 7 লাখে ভোটে যখন জিতেছিল তখন ওই ফলতাতে মানে 50,000 না 60,000-এর মার্জিন ছিল। আর এখন সেই মার্জিনটা উল্টো দিকে বিজেপি 50,000 60,000 মার্জিন নিয়ে নিয়েছে মাত্র কয়েক বছরের মধ্যেই। আপনি এখন দাঁড়ালে আর ওই জায়গাটা আপনি মানে কত ভোটে হারবেন আপনি জানেন? আপনি মানে এখনই যদি নির্বাচন, আপনার যদি ক্ষমতা থাকে, আপনি রিজাইন করে নিন এখান থেকে, দিয়ে বলুন আবার আমি ওইখান থেকে আমি লড়তে চাই, আমি দেখতে চাই, যে আমি পরীক্ষা দিতে চাই যে মানুষের অ্যাকসেপ্টেন্স আমার কাছে রয়েছে কিনা। কিভাবে তার ডিম ট্রিটমেন্ট হয়েছিল আমি সেই ভিডিওটা আপনাদের সামনে আমি দেখাবো এবং তিনি কি বলছিলেন আমি শোনানোর চেষ্টা করব। বেগুন ছোড়া হচ্ছে, ডিম ছোড়া হচ্ছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, এই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। যতদিন বেঁচে থাকবো এই পতাকাটা চালাবো। আর শুরু করুন। শুনলেন, এত বড় উদ্ধত্ত মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুব কম এসছে। একেবারে ওপেনলি বলতেন, যার বিরুদ্ধে চুরির মতো মারাত্মক অভিযোগ রয়েছে, যে পাসওয়ার্ড বিক্রি করে দিয়ে এবং বেশ কিছু চুরি নয় মানে দুর্নীতি, মাফ করবেন চুরি শব্দটা বলা ঠিক হয়নি আমার, দুর্নীতির অভিযোগ রয়েছে, যে পাসওয়ার্ড বিক্রি করে দিয়ে এবং অন্যের প্রশ্ন সংসদে করার জন্য এই প্রশ্ন করবেন বলে তিনি টাকা নিয়েছিলেন বা উৎকোচ নিয়েছিলেন অন্য ফর্মে টাকার বাইরে গিয়ে, যা এবং তাকে সাসপেন্ডও হতে হয়েছিল। এরকম একজন সাসপেন্ডেড সাংসদ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানে কি বলবো এসআইআর করতে দেবো না কিংবা ওই ফলস ভোটারদের নাম বেশি করে ঢুকিয়ে রাখবো, এই সমস্ত ভাবেই তো এরা এই সমস্ত নির্বাচনগুলো বৈতরণী পার হয়েছে। এদের লোকসভা ছেড়ে দিন, এদের একটা বিধানসভার বিধায়কের পদ এদের জিতে দেখাতে বলুন এদের। মানে এরা এত ঔদ্ধত্যপূর্ণ রাজনৈতিক নেতা বলতেন যে ভারতে কে থাকতে চায়, সবাই তো এখন বাংলাদেশে থাকতে চায়, বাংলাদেশের জিডিপি ভালো, বাংলাদেশের হেলথ কেয়ার সেক্টর ভালো, মনে রয়েছে আপনাদের?
শুধু তাই নয়, এনার প্রসঙ্গে কথা বলতে গেলে আপনার দিন শেষ হয়ে যাবে। এনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার এত এনার্জির উৎস কি, উত্তর কি দিয়েছিলেন আপনাদের মনে রয়েছে? উত্তরে বলেছিলেন সেক্স। এবার পরে বলেছিলেন, অনেকে ব্যাখ্যা দিয়েছিলেন না ওটা ভুল শোনা হয়েছে, এ হয়েছে। আমি ওই জায়গাটা একবার শোনাবো তার এনার্জি কি, মানে সোর্স অফ এনার্জি কি, কি বলেছিলেন তিনি নির্বাচনের প্রচারের সময় বেরিয়ে এই প্রশ্নের উত্তর তিনি কি বলেছিলেন শোনাবো। What's your source of energy? Sex. What's your source of energy? Sex. শুনলেন? যদি না মিস করে থাকি আমি, বুঝতে পারছেন একজন এত বড় ঔদ্ধত্যপূর্ণ রাজনৈতিক নেত্রী বিদেশের মাটিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের ক্ষোভকে অ্যাড্রেস না করে তাদের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন যে সুপ্রিম কোর্টে যাবেন, এই যাবেন। তো তখন কতজন বিজেপি তোমার পেছনে দাঁড়ায়। আরে মানুষের আপনার বিরুদ্ধে এত ক্ষোভ তৈরি হলো কেন? এখনো অনেক তৃণমূলে, অন্তত দু একজন তৃণমূলের নেতা এখনো রয়েছে যারা অন্তত ডিম খাননি আর আগামী দিনে খাবেনও না। ঠিক আছে, এখনো দু একজন এরকম নেতাও রয়েছে, আপনি তাদের মধ্যে পড়েন না কেন? বিশ্লেষণ করে দেখেছেন একবার? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন তো করুণ পরিণতি? আপনার এই ডিমের আক্রমণের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় পোস্ট করে আপনাকে সমর্থন জানিয়েছেন এবং তিনি আবার বলছেন যে এই তো পরিবর্তন, বিজেপি এটাকেই কি পরিবর্তন বলে? যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার সেবাশ্রয়ে ভয়াবহ মানে সমস্ত মানে কারচুপির অভিযোগ আসছে, যে আপনার ইউএসডি মেশিনগুলো পর্যন্ত তিনি বাইরে নিয়ে চলে গেছেন, হসপিটালের বাইরে বিভিন্ন জায়গা থেকে ইউএসডি মেশিনগুলো নিয়ে গেছেন। সেটা একেবারে আইন বিরুদ্ধ, তার কারণ ওই ইউএসডি মেশিন দিয়ে মানে হতেই পারে যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হয়ে থাকতে পারে। একটা মারাত্মক অপরাধের মতো তিনি কাজ করেছেন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে আরো অভিযোগ আসছে যে যাদের দিয়ে তিনি ট্রিটমেন্ট করিয়েছেন তারা ডাক্তারি পাশই করেনি, হয়তো হবু ডাক্তার, কেউ থার্ড ইয়ারে পড়ে, কেউ সেকেন্ড ইয়ারে পড়ে, তাদেরকে দিয়ে মানে চিকিৎসা করানো হয়েছে। কিংবা কেউ আবার হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক অভিযোগ আসছে, তাদের তারাও নাকি মানে বাধ্য হয়ে, তাদেরকেও নাকি বাধ্য করা হয়েছে ওই সেবাশ্রয়ে গিয়ে চিকিৎসা দিতে, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তৈরি হবে। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলছে যে বিজেপি, এই জন্যই কি আমরা পরিবর্তন এনেছি? আপনার মানে জানি না জেল থেকে এই সমস্ত বক্তব্য বলে তবু মানুষ একটু এন্টারটেন হিসেবে করতো। আপনি এখনো ছাড়া রয়েছেন, এইটা আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানান যে আপনাকে এখনো পর্যন্ত ধরা হয়নি আপনি যা যা করেছেন। তবে বেশি দিন নয় আপনাদের সাকরেত, আপনাদের উত্তর কলকাতার সাকরেত, আপনার ডান হাত হিসাবে পরিচিত, উত্তর কলকাতার ডান হাত হিসাবে পরিচিত দেবরাজকে গ্রেপ্তার করা হয়েছে। সময় খুবই অল্প। হ্যাঁ, বললাম আমি গতকাল বলেছিলাম যে যার ছাগল সে ঠিক করে যে বলিটা আমি কালী পুজোয় দেবো না দুর্গা পুজোয় দেবো, ঠিক তেমনি আপনাদের রাজনৈতিক অবস্থাটা ওই রকম হয়ে গেছে। আপনাদের রাজনৈতিক, আমি অপমান করার ধৃষ্টতা আমার কারুকে নেই, সেটা আমি করছিও না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে আপনাদের অসহায় অবস্থাটা আপনারা নিজেরা তৈরি করেছেন। যে আপনাদের রাজনৈতিক জীবনটা বলি কখন হবে সেটা ডিপেন্ড করছে এই মুহূর্তের ক্ষমতায় যিনি রয়েছেন, যাকে আপনারা মানে 100টারও বেশি আপনাদের কোর্ট থেকে পারমিশন নিয়ে যাকে মিছিল করতে হয়েছিল, তার হাতে নির্ভর করছে আপনাদের রাজনৈতিক ভাগ্য নয়, রাজনৈতিক জীবন। বুঝতে পেরেছেন? এত বড় বড় কথা বলবেন না, বরঞ্চ ওই সমস্ত রাজনৈতিক বিশ্লেষকদের, পেটোয়াদের যাদের তৈরি করেছিলেন আবারও চেষ্টা করুন এবং মহামৈত্রকে বলুন আম্মা আব্বার বাড়িতে গিয়ে কয়েকদিন রেস্ট নিয়ে থাকতে। যখন আবারও মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ক্ষমতায় আসবে, ডিম টিমের আক্রমণ একটু কমবে। তবে আমি কিন্তু এই বক্তব্যের মধ্যে দিয়ে কোথাও ডিম আক্রমণকে আমি সমর্থন জানাইনি। আমি কোর্ট যা নির্দেশ দিয়েছে সেটাকেই আমি মান্যতা মানে বলবো যে সবাইকে সেটাই মেনে চলার জন্য। কিন্তু আমি বলবো আপনার যেহেতু বাংলাদেশ অত্যন্ত পছন্দের, আপনি কয়েকদিন বরঞ্চ সেখানেই গিয়ে থাকুন, তার কারণ ওখানে আপনাকে কেউ ডিম মারবে না। তার কারণ আপনার রাজনৈতিক পরিচয় আর পশ্চিমবঙ্গের মানে হিন্দু দেবদেবী নিয়ে আপনি কি বলেছেন তারা খুব ভালোভাবে অ্যাওয়ার রয়েছেন। আর আপনি যত পশ্চিমবঙ্গে হিন্দুদের দেবদেবী নিয়ে আক্রমণ করবেন, ও দেশে আপনার অতিথি আপ্যায়নটা তত ভালোভাবে হবে। কাজে আপনি নিশ্চিন্তভাবে ওখানে চলে যান, আপনার যত দুঃখ, মনের কষ্ট, সব কিছু গ্লানি ওখানে মিটে যাবে। তবে পশ্চিমবঙ্গে যদি রাজনীতি করতে হয় এবং বিরোধী পরিসরে যদি রাজনীতি করতে হয়, তাহলে ডিমের আক্রমণ আপনি হয়তো হাইকোর্টের থেকে
এসব করে ডিমের আক্রমণ থেকে আপনি বাঁচতে পারেন, গোবরও হয়তো আপনি বাঁচতে পারেন, গোবরও হয়তো আপনি আপনার গায়ে না লাগতে পারে, কিন্তু কালির দাগ যেটা আপনার গায়ে লেগেছে সংসদে দুর্নীতির বিষয়ে, সেটা আপনি আগে তোলার চেষ্টা করুন। তারপরে না এই বড় বড় কথা, মানুষকে থ্রেট নিয়ে যাবেন কোর্টের মধ্যে, এইগুলো তারপরে বলবেন। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকের কমেন্ট লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।